এই গুলেনবেরি তাতে মৃত্যুর আশঙ্কা ঠিক কতটা? আবারও কি কাছের মানুষকে হারানোর হাহাকার, যন্ত্রণা, নাকি সেই মানুষটাকে যদি সঠিক সময়ে চিকিৎসা করানো যায় তাহলে তাকে বাড়িতে ফিরিয়ে আনা যাবে এবং দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ চিকিৎসকের পর্যবেক্ষণে রাখলে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবেন? এই প্রশ্নটা এখন এই মুহূর্তে সব থেকে বড়, আর সেই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন অমিতাভ বাবু, যিনি ভাইরাসের একদম এক্সপার্ট, এবং তার সঙ্গে রয়েছেন এসকে বিশ্বাস, তিনি নিউরোলজিস্ট। আমি এই বিষয়টা নিয়ে জানতে চাইবো যে এই রোগটা ঠিক কতটা মারাত্মক। নার্ভের যেহেতু বিষয়, তাই আপনার কাছে প্রথমে যাচ্ছে সিদ্ধার্থবাবু, যে এই রোগটা কতটা ভয়ানক হতে পারে, এই যে ডেথ রেট, এই যে বিষয়টা, সেটা কি সত্যিই থাকছে, নাকি সঠিক সময় চিকিৎসা করালে আমরা বাড়ি ফিরিয়ে আনতে পারবো? রোগটা তো ডেফিনেটলি নিশ্চয়ই মারাত্মক, তাতে কোনো ডাউট নেই। কেননা পুরো হাত পায়ে যদি প্যারালিসিস হয়ে যায়, নড়তে পারবে না, রেসপিরেটরি প্যারালিসিস হবে, গিলতে পারবে না, কথা বলতে পারবে না, অ্যান্ড তারপর হার্ট রেট, বিপি কম বেশি উঠবে। তো ইনফ্যাক্ট এটা যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে ও মারা যেতে পারে, অ্যান্ড চান্সেস অফ মারা যেতে পারে যদি ট্রিটমেন্ট না করা হয় অ্যাবাউট 30 to 40%। যদি না ট্রিটমেন্ট করা হয়, ট্রিটমেন্ট করা সত্ত্বেও 3 to 5% মারা যায় অন্য কারণের জন্য, যেটা অনেক কমপ্লিকেশন হয়, রেসপিরেটরি ইনফেকশন হয়, কিন্তু এটা ট্রিটেবল কন্ডিশন। আনলাইক পোলিওতে কোনো ট্রিটমেন্ট নেই, একবার পোলিও হয়ে গেলে পরে ট্রিটমেন্ট নেই। ডিফারেন্স আমি ইউজুয়ালি পেশেন্টদের বলি যে এটা পোলিও ভাবেই চিন্তা করা উচিত, কিন্তু ডিফারেন্স হচ্ছে পোলিওতে একটা পা কিংবা একটা হাত গেল, এটাতে দুটো হাতই দুটো পায়ে যায়, নাম্বার 1। নাম্বার 2, এর ট্রিটমেন্ট আছে, অ্যান্ড নাম্বার 3, পোলিও কাউকে মারবে না। কিন্তু এই রোগটা যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে রেসপিরেটরি প্যারালিসিস হয়ে মরে যেতে পারে, কিংবা অটোনমিক নার্ভাস সিস্টেম ডিসফাংশন হয়ে মরে যেতে পারে। আর এটা দ্রুতভাবে ছড়ায় প্যারালিসিসটা। সেই জন্যে যখনই প্যারালিসিস আরম্ভ হয় তখনই ডাক্তারের কাছে যাওয়া উচিত, অ্যান্ড ডাক্তার ডিসাইড করবে যে এটা গুলেনবেরি সিনড্রোম কি গিয়ন-বেরি সিনড্রোম কি অন্য কোনো রোগ। মানে এক কথায় বলা যেতে পারে যে গুলেনবেরি সিনড্রোমে কিন্তু চিকিৎসা রয়েছে, তাই সঠিক সময়ে যদি আপনারা চিকিৎসকের কাছে যান তাহলে আপনার কাছের মানুষকে হারাতে হবে না, কাছের মানুষ ফিরে আসবে। তাই সচেতন হওয়াটা অত্যন্ত জরুরি। এবার আসবো যে মিথগুলো আসছে, পনির খেলে নাকি গুলেনবেরি হয়, ভাত খেলে নাকি গুলেনবেরি হয়, এই ধরনের বিভিন্ন কথা এখন কিন্তু বাজারে আমরা শুনতে পাচ্ছি। এই নিয়ে আমি সরাসরি অমিতাভ বাবুর কাছে যাবো। অমিতাভ বাবু, এই যে বিভিন্ন কথা আমরা শুনতে পাচ্ছি, দুধজাত যে কোনো জিনিস খেলে নাকি গুলেনবেরি হওয়ার চান্স অনেকটা বেড়ে যাচ্ছে, এটা কি সত্যি? কারণ ছোট থেকে বড় দুধ কিন্তু প্রত্যেকটা ঘরেই প্রায় প্রতিদিন যায় এবং প্রত্যেকটা মানুষ খায়, কারণ ক্যালসিয়াম। ব্যাপারটা আমি শুনেছি, আমার কানেও এটা এসেছে। এটা করতে গিয়ে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি কী কারণে দুধকে কেন দায়ী করা হচ্ছে। অ্যাকচুয়ালি দুধ নয়। আচ্ছা, আমরা যদি দেখি আমাদের দেশে বা আমাদের সমাজে, এখানে কলকাতায় বা পশ্চিমবাংলায় এত রকমের খাবারের দোকান আছে, কতগুলোতে হাইজিন মেনটেন করা হয়। মূল কথাটা হলো আনহাইজিনিক খাবার, সে দুধ হোক, আর সে সিঙ্গাড়া হোক, আর সে চাউমিন হোক, যাই হোক না কেন, রাস্তার ধারে যেসব খাবার পাওয়া যায় সেগুলো থেকে আসতে পারে। 2 নম্বর হচ্ছে যে ধরো ডেফিনেটলি দুধ থেকে, সেটা এইগুলো একটা জীবাণুকে কেন্দ্র করে উঠে এসেছে এই কথাগুলো। সম্ভবত যারা এই কথাগুলো বলেছেন তারা একটা ব্যাকটেরিয়া আছে ক্যাম্পাইলোব্যাক্টার বলে, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি নামে, যেটা নাকি আমাদের শরীরে পেটে গেলে ডায়রিয়া, বমি হয়, পেট খারাপ হয়, চিকিৎসা আছে, তার চিকিৎসা আছে, এগুলো এমনি সেরে যায়, বেশিরভাগ ক্ষেত্রে সেরে যায়। তো এই ব্যাকটেরিয়াটার নাকি তার যে শারীরিক কিছু মলিকুলস আছে সেটা না আমাদের শরীরের নার্ভের সঙ্গে সিমিলারিটি থাকার ফলে এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যখন শরীরে অ্যান্টিবডি তৈরি করে এবং কিছুদিন পরে একটু সময় নেয়, যেমন ডক্টর বিশ্বাস বললেন যে 1-1.5 মাস ইনকিউবেশন পিরিয়ড হয়ে তারপরে এটা হয়, কারণ ওই সময়টার মধ্যে এই পুরো প্রসেসটা তৈরি হয়, ইনফেকশনটা শেষ হয়ে যায়। আমার পেট খারাপ হলো, পেট খারাপ হয়, আমি ভালো হয়ে গেলাম, সেটা এমনকি কন্টামিনেটেড জল থেকে হতে পারে, যে কোনো খাবার থেকে হতে পারে, যে কোনো ফল থেকে হতে পারে, অনেক কিছু থেকে, কোনো কিছু হয়েছে, নোংরা কিছু টাচ হয়ে গেছে, সেখান থেকে হতে পারে। তো এখন এই পরিবেশটা আমাদের, যেটা বলা উচিত, আমাদের যে খাওয়া দাওয়ার যে পরিবেশটা আছে সেই পরিবেশটা যতক্ষণ না সুস্থ করছি আমরা, যতক্ষণ না জীবাণুমুক্ত করছি, ততক্ষণ যে কোনো জিনিস, সে দুধ, ছানা কেন, যে কোনো জিনিস, চিকেন থেকে হয় না, ডিম থেকে হবে না, এ তো বলা আছে, এগুলো থেকে হয়। বিশেষ করে পোলট্রি প্রোডাক্টসের ক্ষেত্রে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি ভীষণ একটা অফেন্ডিং এজেন্ট, এবং দেখা গেছে যে এই গুলেনবেরি সিনড্রোম এর মধ্যে যে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনির একটা বড় অবদান আছে। লাইক আদার ভাইরাসেস আছে, এই দেখো না, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এমনকি HIV ভাইরাস,
তারপরেও কিন্তু এগুলো এই সিনড্রোমটা হতে পারে বিকজ অফ সেই অ্যান্টিজেনিক সিমিলারিটি এবং তার জন্য যে উদ্ভূত অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডি দুটোকে টার্গেট করে, জীবাণুকে টার্গেট করে প্লাস আমার শরীরের নার্ভকে টার্গেট করছে, তার জন্য এটা নষ্ট হয়। সুতরাং আমাদের মিথের ব্যাপার এটা নয়, আমাদের সবাইকে সচেতন হতে হবে যে খাবার আগে ভালো করে হাত ধোয়া, কিভাবে জল, কোন জল খাচ্ছি আমরা, পরিশ্রুত জল খাচ্ছি কি না, আমরা খাবার যেটা তৈরি হচ্ছে তার পরিবেশ কেমন, এই যে একটা সাধারণ সচেতনতা, এইটা যতক্ষণ না হচ্ছে, আজকে জীবে কেন টাইফয়েড হয় না, ফুচকা খেয়ে টাইফয়েড হচ্ছে না, আমাদের যেসব খাবার আছে রাস্তায় ঘাটে পাওয়া যায় তার থেকে কত রকমের পেট মানে খাবার জাতীয় যে জিনিস থেকে নানা রকমের ইনফেকশন আসে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, এসব তার থেকে হচ্ছে, এ তো তার কে খবর রাখে? আজকে যেহেতু জীবিতে আমরা একটা মারাত্মক তার ক্লিনিক্যাল সিমটমটা, সাইন সিমটমটা মারাত্মক হয়, তার আউটকামটা মারাত্মক হয়, কোনো কোনো ক্ষেত্রে পেশেন্ট মারা যেতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে পারে না, যেহেতু তার শ্বাস প্রশ্বাস মানে ফুসফুসের যে মাংসপেশিগুলো তাকে করে আমাদের লাংসটাকে সচল রাখে, সেগুলো কাজ করা বন্ধ করে দেওয়ার ফলে সেগুলো ফেলিওর হয়, এগুলো হয়। এখন এই জন্য এগুলো চিন্তা হয়েছে। আর এইগুলো তো আজকে যখন এই বিষয়টা আলোচনা করছি, আমার মতে আমরা টোটাল সামগ্রিকভাবে আমাদের জীবাণুর যে পরিবেশ, আমাদের খাওয়া দাওয়ার যে পরিবেশ, সেই পরিবেশটা নিয়ে সচেতনতার আলোচনা কথা হচ্ছে হাইজিন যদি আমরা মেনটেন করতে পারি তাহলে এই ধরনের যে কোনো রোগ থেকে আমরা অনেকটা দূরে থাকবো। আমি আবারও সিদ্ধার্থ বাবুর কাছে যাবো, সিনড্রোমটা কি, মানে যেটা দেখলে আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন। এবার চিকিৎসকের মানে যেটা হয় আমাদের বাড়িতে কি একটা সামান্য যদি কিছু একটা হয় তখন আমরা ভাবি না ঠিক আছে একটা ওষুধ দোকান থেকে কিনে এনে খেয়ে নিই, প্রথমেই এটা এখনো পর্যন্ত কিন্তু অনেকেই করে থাকেন। কিন্তু কোন সিমটম দেখলে আমাদের ভাবতে হবে না এটা গুলেনবারি হতে পারে, আমাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত? যখন এই সাডেন অনসেট, মানে হঠাৎ দুই হাত পায়ে ঝিনঝিন ধরছে, একটু অসাড় হয়েছে, ব্যথা করছে হঠাৎ, মানে 1-2 দিনের মধ্যে, অ্যান্ড প্লাস হাতে কমজোর, পা কমজোর, হাঁটতে অসুবিধা হচ্ছে, একটু ডিসব্যালেন্স হচ্ছে, অ্যান্ড গিলতে অসুবিধা হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিংবা চোখ বন্ধ হচ্ছে না, কিংবা চোখে ডবল ডবল দেখছে, এইসব ব্যাপার, নিঃশ্বাস নেওয়াটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটাতে যদি কষ্ট হয় তখনই ডাক্তারের কাছে যাওয়া উচিত যে হ্যাঁ এটা জিবিএস কি না। কেন সেটা চান্স ফার্স্ট হচ্ছে, আগে ছিল পোলিওমাইলাইটিস খুব কমন ছিল, এখন পোলিওমাইলাইটিসকে ছাড়িয়ে গেছে জিবিএস, কেন পোলিওমাইলাইটিস অলমোস্ট নির্মূল হয়ে গেছে। জিবিএসটা যেহেতু ট্রিটমেন্ট আছে, অ্যান্ড আর্লিয়েস্ট ট্রিটমেন্ট 2 সপ্তাহের মধ্যে চালু করা উচিত, যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা হবে তত তাড়াতাড়ি ও ইমপ্রুভ করবে। অ্যান্ড যেহেতু ট্রিটমেন্ট আছে, এটা আগে জানা উচিত যে হ্যাঁ এরকম প্যারালিসিস কিংবা এরকম হাত পায়ে ঝিনঝিন করছে, গিলতে, রেসপিরেটরি, এইসব জায়গায় সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া উচিত। অ্যান্ড ওই ডাক্তার যদি মনে করেন যে হ্যাঁ এই সব সিমটম আছে, জিবিএস হয়, তাহলে ভর্তি করে নেওয়া উচিত। অ্যান্ড ইনফ্যাক্ট সেই সব হাসপাতালে যাওয়া উচিত যেখানটা আইসিসিউ ফ্যাসিলিটি আছে অ্যান্ড ভেন্টিলেটর ফ্যাসিলিটি আছে।